আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করছি ভালোই আছো। আমার পরিচয় তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। আমি তোমাদের উচ্চ মাধ্যমিক আইসিটি প্রথম অধ্যায় হতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতের দশম এবং শেষ ক্লাস নিতে যাচ্ছি। অর্থাৎ এ অধ্যায়ের এটিই তোমাদের শেষ ক্লাস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, সমাজ জীবনে এবং অর্থনৈতিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কী প্রভাব রয়েছে সেই আলোচনাগুলোই আমরা এই অধ্যায়ে করতে যাচ্ছি। তো আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাচ্ছি। তোমাদেরকে আমি আগেও বলেছি, আমি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করে সাধারণত ক্লাসগুলো নেই তোমাদের বোঝার স্বার্থে। তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করো, অনুশীলন করার চেষ্টা করো এবং আমার সাথেই থাকার চেষ্টা করবা, এই আমার বিশ্বাস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, ইথিক্স while ইউজিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এই ইথিক্স অর্থ হলো নীতিশাস্ত্র, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিছু নীতি বা নৈতিকতা মেনে চলতে হয়, যেগুলো আমরা এখন আলোচনা করব। নৈতিক মূল্যবোধগুলো হলো সুনির্দিষ্ট কিছু নৈতিক ধারণা যা মানুষ নিজের ভেতর ধারণ করে। এগুলো অতিমাত্রায় কারো সাংস্কৃতিক পরিমণ্ডলের দ্বারা প্রভাবিত হয়। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে নৈতিকতার বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে নিয়ে বিবেচনা করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে বিরাট ক্ষেত্রটিতে প্রায় সর্বত্রই কম্পিউটার প্রযুক্তির সংশ্লিষ্টতা লক্ষ্য করা যায়। আর তাই কম্পিউটার ইথিক্স বা কম্পিউটার নীতিশাস্ত্র নামে ব্যবহারিক দর্শন শাস্ত্রের একটি শাখার সৃষ্টি হয়েছে, যেটি পেশা ও সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কম্পিউটিং প্রফেশনালদের কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে বিষয়টি আলোচনা করে। বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ওয়াল্টার ম্যানার সর্বপ্রথম কম্পিউটার ইথিক্স টার্মটির সাথে পরিচয় করিয়ে দেন। কম্পিউটার ও তথ্য প্রযুক্তির সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন সমূহে কম্পিউটার ইথিক্স একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বেশ কিছু সংখ্যক প্রশ্ন রয়েছে যেগুলো কম্পিউটার ইথিক্সের অধীনে বিস্তারিত আলোচিত হয়ে থাকে। ইন্টারনেটের উত্থানের ফলে বর্তমান সময়ে উদীয়মান কিছু সমস্যা কিংবা যেগুলো নতুন রূপ পেয়েছে, যেমন হ্যাকিং, এর বিষয়ে নৈতিকতার প্রশ্ন জড়িত। এখন অন্যের সম্পর্কে তথ্য পাওয়ার বহু উপায় রয়েছে, যেগুলো ব্যাপক মাত্রায় কম্পিউটারের প্রচলনের আগে সহজলভ্য ছিল না। ইনফরমেশন স্টোরেজ অ্যান্ড রিট্রাইভাল ইস্যুটি এক্ষেত্রে সামনে চলে আসে। বিশাল ডেটাবেজে থাকা ব্যক্তিগত ডেটা কিভাবে সুরক্ষিত রাখা যায় সে বিষয়টিও রয়েছে। সফটওয়্যারের কপিরাইট লঙ্ঘনের বিষয়টি সর্বত্র আলোচিত হচ্ছে, বিশেষ করে ফাইল শেয়ারিং প্রোগ্রামগুলো সম্পর্কে, যেমন ন্যাপস্টার, টরেন্ট সাইটগুলোর মাধ্যমে। টরেন্ট সাইটগুলোর মাধ্যমে অবাধে সফটওয়্যার ও কপিরাইটের বিষয়বস্তু বিনামূল্যে বিতরণের মাধ্যমে কপিরাইট আইন লঙ্ঘিত হচ্ছে। নৈতিকতার প্রশ্নটি এখানে এসে যাচ্ছে যে সফটওয়্যার, মিউজিক বা মুভি কপি করাটা কি উচিত না অনুচিত। ইন্টারনেট ব্যবহার ভায়োলেন্সের একটি হাতিয়ার হয়ে উঠেছে। শিশু পর্নোগ্রাফি, অন্যকে সমস্যার মধ্যে ফেলা ইত্যাদি বিষয়ে বিভিন্ন ধরনের নৈতিক প্রশ্নের জন্ম দিচ্ছে। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রের পেশাদার লোকদের জন্য এসব প্রশ্নের উত্তর এবং এক্ষেত্রে করণীয় বিষয়গুলো জানা আবশ্যিক হয়ে পড়েছে। 1992 সালে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট কম্পিউটার ইথিক্সের বিষয়ে 10টি নির্দেশনা তৈরি করে। নির্দেশনাগুলো র্যামন সি বারকুইন তার ইন পারসুইট অফ এ 10 কমান্ডমেন্টস ফর কম্পিউটার ইথিক্স গবেষণাপত্রে উপস্থাপন করেছিলেন। এই 10টি নির্দেশনা হলো: অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার করো না, অন্যের কাজের ব্যাঘাত সৃষ্টির জন্য কম্পিউটার প্রযুক্তির ব্যবহার করো না, অন্যের কম্পিউটারের ডেটার উপর নজরদারি করো না, তথ্য চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করো না, কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা তথ্য রটানোর কাজে সম্পৃক্ত না হওয়া বা সহযোগিতা না করা,
যেসব সফটওয়্যারের জন্য তুমি অর্থ প্রদান করনি সেগুলো ব্যবহার বা কপি করো না। অনুমতি ব্যতিরেকে অন্যের কম্পিউটার রিসোর্স ব্যবহার করো না। অন্যের বুদ্ধিদীপ্ত বা গবেষণালব্ধ ফলাফলকে নিজের মালিকানা বলে দাবি করো না। প্রোগ্রাম লেখার পূর্বে সমাজের উপর তা কী ধরনের প্রভাব ফেলবে সেটি চিন্তা করো। 10 নম্বর হলো যোগাযোগের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের সময় সহকর্মী বা অন্য ব্যবহারকারীদের প্রতি শ্রদ্ধা ও সৌজন্যতা প্রদর্শন করা। ইনফরমেশন ইথিক্স, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নৈতিকতার মাত্রাগুলো বোঝার আরেকটি উপায় হলো বেসিক নৈতিকতার ইস্যুগুলোকে বিবেচনা করা, যা তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং বিতরণের জন্য এবং ব্যবহারকালীন সময়ে চলে আসে। তথ্য প্রযুক্তির নৈতিক ও সামাজিক মাত্রাগুলোর প্রধান কয়েকটি রূপ রয়েছে, যা নিম্নে চিত্রে দেখানো হলো। মনে রাখা প্রয়োজন, এখানে প্রদর্শিত প্রতিটি অঞ্চলের জন্য সমাজে তথ্য প্রযুক্তির একটি ইতিবাচক এবং একটি নেতিবাচক প্রভাব থাকতে পারে। প্রাইভেসি ইস্যুসমূহ, তথ্যের অননুমোদিত ব্যবহার মারাত্মকভাবে ব্যক্তির প্রাইভেসিকে ক্ষতিগ্রস্ত করে। গুরুত্বপূর্ণ কিছু প্রাইভেসি ইস্যুর মধ্যে রয়েছে কম্পিউটার মনিটরিং। তথ্য প্রযুক্তির একটি বিস্ফোরণমুখ নৈতিকতার বিষয় হলো, যা সকলকে শঙ্কিত করে, তা হলো কাজের মানকে কম্পিউটার মনিটরিং করা। এটি কেবল ব্যক্তির কাজকেই মনিটর করে না, বরং পাশাপাশি সেই ব্যক্তিকেও মনিটর করে। আর এই প্রক্রিয়াটি ক্রমাগত চলতে থাকে, যা ক্রমে কর্মীর ব্যক্তিগত স্বাধীনতা ও প্রাইভেসিকে লঙ্ঘন করে। প্রাইভেসির লঙ্ঘন, ব্যক্তিগত ইমেইল, কথোপকথন, কম্পিউটার রেকর্ডগুলো অ্যাক্সেস করা এবং ইন্টারনেট ওয়েবসাইট এবং নিউজ গ্রুপগুলোতে ভিজিট করার সময় ব্যক্তি সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ ও ভাগাভাগি করা বা শেয়ার করা। কম্পিউটার ম্যাচিং, মার্কেট অ্যাডিশনাল বিজনেস সার্ভিসগুলোতে ভোক্তার তথ্য ব্যবহার করা। অননুমোদিত ব্যক্তিগত ফাইলসমূহ যেমন টেলিফোন নম্বর এবং অন্যান্য আরও তথ্যাদি সংগ্রহ করে পৃথক পৃথক কাস্টমার প্রোফাইল তৈরি করা। কলার আইডেন্টিফিকেশন, অর্থাৎ কল করতে বা কলারের তথ্য জোগাড় করতে অটোমেটেড যন্ত্রপাতি ব্যবহার করা। আমরা এখন এই চিত্রটি দেখতে পাচ্ছি তথ্য প্রযুক্তির নৈতিক ও সামাজিক মাত্রাসমূহ। প্রথমে আসছে প্রাইভেসি, স্বতন্ত্র অস্তিত্ব, অপরাধ, স্বাস্থ্য, কাজের পরিবেশ, চাকরি, সামাজিক সমাধান সমূহ। কম্পিউটার অপরাধ বা কম্পিউটার ক্রাইম বলতে কি আমরা কি বুঝছি? সফটওয়্যার পাইরেসি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক উন্নয়নকৃত বিভিন্ন ধরনের সফটওয়্যার ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক অনুমতি ব্যতীত নকল করাকে সফটওয়্যার প্রাইভেসি বলা হয়, সফটওয়্যার পাইরেসি বলা হয়। এটি নৈতিকভাবে অগ্রহণযোগ্য একটি কাজ। কপিরাইট লঙ্ঘন, কপিরাইট হচ্ছে এমন একটি ব্যবস্থা যার দ্বারা বোধগম্য ও বস্তুর আকারে উপস্থাপিত স্রষ্টা বা লেখকের প্রকাশিত বা অপ্রকাশিত সাহিত্যকর্ম, বৈজ্ঞানিক আবিষ্কার, শিল্পকর্ম বা অন্য যে কোনো উপায়ে প্রকাশিত মনের ভাব সুরক্ষা করা। কপিরাইট আইন স্রষ্টার সৃষ্ট কর্মকে বা সৃষ্টিকারীর সৃষ্ট কর্মকে তার ইচ্ছামতো পুনরুৎপাদন, পরিমার্জন, বিতরণ, প্রকাশনা ও জনসমক্ষে প্রকাশের একচ্ছত্র ক্ষমতা প্রদান করে। যদি মেধাসত্ত্বকে গুরুত্ব না দেওয়া হয় এবং তথ্য প্রযুক্তির উদ্ভাবন ও সংশ্লিষ্ট বিষয়গুলোকে কপিরাইট আইনের আওতায় সুরক্ষা না করা হয়, তবে উদ্ভাবন এবং সৃজনশীলতা ব্যাহত হবে। ইতিমধ্যেই বিশ্বের বহু কোম্পানি তাদের সফটওয়্যার পণ্যের পাইরেসির কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। সফটওয়্যার ও অন্যান্য মেধাজাত পণ্যের অবাধ নকল হচ্ছে, এর ফলে সৃজনশীলতা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সারা বিশ্বে মেধাস্বত্ব আইন রয়েছে, সভ্য মানুষ মেধার মূল্যকে স্বীকৃতি দিয়ে থাকে, বিশ্বব্যাপী এই আইনকে সম্মান করা হয়। হার্ডওয়্যার চুরি, মাইক্রো কম্পিউটার এবং এর বিভিন্ন যন্ত্রাংশ মূল্যবান কিন্তু সহজে বহনযোগ্য বিধায় চুরির মতো ঘটনা বেশি ঘটে থাকে। মূল্যবান একটি ল্যাপটপকে একটি ব্রিফকেসের মধ্যে নিয়ে সহজেই স্থানান্তর করা যায়। হার্ডওয়্যার চুরির ফলে ব্যবহারকারীর তৈরি প্রোগ্রাম, হার্ড ডিস্কে সংরক্ষিত মূল্যবান ডেটা হাতের বাইরে চলে যায়, ফলে ব্যাপক ক্ষতি হয়ে থাকে। ডেটা চুরি, সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে কিংবা ব্যবসা ক্ষেত্রে ডেটা চুরি হবার ঘটনা খুবই স্পর্শকাতর একটি বিষয়। ডেটা চুরি হলে তাতে করে একটি প্রতিষ্ঠানের গোপন অনেক তথ্য প্রকাশিত হয়ে পড়তে পারে বা এমন কারো হাতে যেতে পারে যার মাধ্যমে প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে। এ কারণে যাতে করে ডেটা চুরি না হয় সেই দিকটি দেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্লেজিয়ারিজম, আমাদের সমাজে এই প্লেজিয়ারিজম বিষয়টি বহুল ব্যবহৃত হয়।
বিশেষ করে ফেসবুকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো প্লেজিয়ারিজম কি জিনিস। যে কোনো উৎসের লেখা সংযোজন করা হোক, যে কোনো উৎসের লেখা সংযোজন করা হোক না কেন, তাতে মূল লেখক বা মূল ক্রমের স্রষ্টার নাম অবশ্যই সংযোগ করা উচিত। এটি বিধান। এর ব্যতিক্রম হলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের অপরাধী হলো প্লেজিয়ারিজম। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্লেজিয়ারিজমের প্রচলন লক্ষ্য করা যায়, বিশেষ করে অন্যের ধ্যান ধারণা, গবেষণা, কৌশল, প্রোগ্রামিং কোড, গ্রাফিক্স, কথা, লেখা, ডেটা, ছবি, শব্দ, জ্ঞান ইত্যাদির উৎস অনেক ক্ষেত্রে উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেওয়া হয়। অন্যের ধ্যান ধারণা ব্যবহার করার সময় অবশ্যই তা উদ্ধৃতি হিসাবে ব্যবহার করতে হবে। কাজেই আমরা বুঝতেই পারছি যে অন্যের কোনো লেখা, ধ্যান ধারণা, ছবি, ভিডিও, অডিও, কোনো কবিতা, উপন্যাস যাই হোক না কেন, সেই লেখাগুলোকে আমরা কপি করে নিজের নামে চালিয়ে দিই। এটাই হচ্ছে প্লেজিয়ারিজম। এটা করা যাবে না। সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব। সমাজ জীবনে বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তি নির্ভর এক আধুনিক বিশ্বে পরিণত হয়েছে। উন্নত দেশের সমাজ ব্যবস্থায় তথ্য প্রযুক্তি আজ অভাবনীয় পরিবর্তন এনেছে। সে অনুপাতে উন্নয়নশীল দেশের সমাজ ব্যবস্থায় এর প্রভাব পড়লেও ব্যাপকতা লাভ করেনি। তবে এটাও ঠিক যে সাম্প্রতিককালে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা যে তালে দ্রুত এগিয়ে চলছে, তার সাথে দ্রুত কোনো সমাজ ব্যবস্থায় তাল মেলাতে পারছে না। এতে এ দুটি বিষয়ের মধ্যে ব্যবধান তৈরি হচ্ছে। অবশ্য ব্যবধান যতই প্রসার লাভ করুক না কেন, তথ্য প্রযুক্তির প্রভাব যে সমাজের রূপরেখা পাল্টে দিতে শুরু করেছে তার বলার অপেক্ষা রাখে না। আজকের দিনে তথ্য প্রযুক্তির সাথে জড়িত বিষয়গুলো যোগাযোগ, টেলিযোগাযোগ, কম্পিউটার, অডিও, ভিডিও প্রভৃতি ছাড়া জীবন অচল। যে কোনো কাজের জন্য চাই উপাত্ত। টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেটের মাধ্যমে আজ তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এর ফলে তথ্য আদান প্রদান করা সম্ভব হচ্ছে। বেতার, টেলিভিশনে ছবি সহ শব্দ প্রচার করা হচ্ছে, যা সমাজের উপর প্রভাব ফেলছে। এ সমস্ত প্রযুক্তিগুলো উদ্ভাবিত হওয়ায় তথ্য নিয়ে কাজ করাটা সহজ হয়ে পড়েছে। আর সমাজের মানুষ স্বাধীন ও উন্মুক্ত। স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ আজ তথ্যকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে। ফাইবার অপটিক কেবল উপাত্ত তথ্য প্রেরণ গ্রহণের গতিকে করেছে আরও বহুমুখী। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, শিল্প, বিনোদন, খেলাধুলা, সামাজিক যোগাযোগ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা সর্বক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে কম্পিউটার ও কম্পিউটার নির্ভর পদ্ধতি। এতে কাজকর্মে এসেছে গতিশীলতা, স্বচ্ছতা। পুরনো ধ্যান ধারণা ফেলে দিয়ে মানুষ এখন প্রযুক্তিকে গ্রহণ করছে। সব ধরনের প্রযুক্তি সুষ্ঠু নিয়ন্ত্রণ ও ব্যবহার হচ্ছে নিশ্চিত। উৎপাদনমুখী সেবাসমূহ এবং অর্থনৈতিক উন্নতি এতে ত্বরান্বিত হচ্ছে। পারিবারিক জীবনেও এর প্রভাব ফেলছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রেডিও, টেলিভিশন, ভিডিও ইত্যাদির স্থান দখল করেছে মাল্টিমিডিয়া। আজকাল ব্যক্তিগত কাজকর্ম, পারিবারিক যাবতীয় কাজকর্মে ঘরে বসেই ব্যবহার হচ্ছে কম্পিউটার। মানুষ সামাজিক জীব, সমাজেই তার বসবাস। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বদলিতে মানুষ এখন ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ সমাজ নয়, বরং বিশ্বব্যাপী বিস্তৃত সমাজের অধিবাসী হয়ে উঠেছে। আর তাই বিশ্বটাকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। বিভিন্ন ধরনের সামাজিক নেটওয়ার্কিং সাইটের কল্যাণে এখন মানুষ পরস্পরের সাথে যুক্ত থাকছে। ফেসবুক, টুইটার, গুগল প্লাস, মাইস্পেস, লিঙ্কডইন, ডিগ এর মতো আরো অনেক সামাজিক নেটওয়ার্ক সাইট, ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং সাইট, ফ্লিকারের মতো আরো কিছু ফটো শেয়ারিং সাইট, নানা বিভিন্ন ধরনের ব্লগ প্রভৃতি হয়ে উঠেছে। সমাজ জীবনে তথ্য ও প্রযুক্তির কুফল বা অবদান। সবার জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুফল বা অবদান নিয়ে আমরা আলোচনা করব। অপচয় কমায়। তথ্য প্রযুক্তি ব্যবহারে যে কোনো ধরনের অপচয় রোধ করে তথ্য প্রযুক্তির ব্যবহার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ধরনের ব্যয়কে সংকুচিত করে আর্থিক সাশ্রয় ঘটিয়ে থাকে। তথ্য প্রযুক্তির ব্যবহার করে ঘরে বসে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফোন ইত্যাদি বিলের মতো ইউটিলিটি বিলগুলো এখন মোবাইল ফোনেও দেওয়া যায়। সময় বাঁচায়। তথ্য প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে যে কোনো কাজে আগের চাইতে কম সময় লাগে, অর্থাৎ এর মাধ্যমে সময় সাশ্রয়ী ব্যবস্থা তৈরি করা যায়। দক্ষতা বৃদ্ধি।
তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার ও চর্চার ফলে ক্রমান্বয়ে সর্বক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায়। ব্যবস্থাপকরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং দক্ষতার সাথে পরিচালনার মাধ্যমে ব্যবসার বাণিজ্যিক লাভজনক প্রক্রিয়া সৃষ্টি করতে পারেন। তথ্যের প্রাচুর্যতা, তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারের কারণে এখন যে কোনো প্রকার তথ্যের প্রাপ্যতা সহজ হয়ে গেছে। বিশেষ করে ইন্টারনেটের মধ্যে প্রযুক্তির কল্যাণে এখন বিশ্বটাই পাওয়া যাচ্ছে হাতের মুঠোয়। নেটে সার্চ দিলেই প্রয়োজনীয় যে কোনো তথ্য মুহূর্তেই দেখা যায়। দ্রুত যোগাযোগ, তথ্য প্রযুক্তির উৎকর্ষতার কারণে এখন তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হচ্ছে। ফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেল, এসএমএস, এমএমএস প্রভৃতির এর উৎকৃষ্ট উদাহরণ। ভিডিও কনফারেন্সিং, কম্পিউটার নির্ভর তথ্য প্রযুক্তি ব্যবহার করে দূর দূরান্তে অবস্থিত ব্যক্তিবর্গ সময় এবং অর্থ খরচ কমিয়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মতামত আদান প্রদান করতে পারে। ব্যবসা বাণিজ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ছোঁয়ায় ব্যবসা বাণিজ্যের পালে নতুন হাওয়া লেগেছে। প্রথাগত ব্যবসার বাইরে ই কমার্সের প্রচলন ঘটেছে। বিশ্বের এক প্রান্তের কোনো ক্রেতা তার ঘরে বসেই যে কোনো প্রতিষ্ঠানের পণ্যের অর্ডার দিতে এবং তার অর্থ অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই উক্ত পণ্য ক্রেতার ঘরে পৌঁছে যাচ্ছে। বিশাল পরিমাণ বাণিজ্যিক কার্যক্রমও এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে। মনুষ্য শক্তির অপচয় কমায়, শিল্প প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহার মনুষ্য শক্তির অপচয় কমাচ্ছে। কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট ব্যবহার করে নানা রকম বিপজ্জনক ও পরিশ্রম সাধ্য কাজ যেমন ওয়েল্ডিং, ঢালাই, ভারী মাল ওঠানো বা নামানো, যন্ত্রাংশ সংযোজন ইত্যাদি কাজ মানুষের পরিবর্তে মেশিন দ্বারাই বা কম্পিউটারের মাধ্যমেই করা সহজ হচ্ছে। শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে। অনলাইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা, পরীক্ষা নেওয়া কিংবা শিক্ষামূলক বিভিন্ন ওয়েবসাইট হতে শিক্ষা লাভ করা যাচ্ছে। কম্পিউটার এবং ইন্টারনেটের সংযোগ সুবিধা থাকলে বিশ্বের যে কোনো প্রান্তের শিক্ষার্থী তার শিক্ষার কার্যক্রম পরিচালনা করতে পারে। ই গভর্নেন্স, তথ্য প্রযুক্তি নির্ভর ই গভর্নেন্স চালুর মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কাজের সুসমন্বয় ঘটানো যায়। ই গভর্নেন্সের মাধ্যমে সরকারি কর্মকাণ্ডকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ করে দ্রুততার সাথে সিদ্ধান্ত প্রদান এবং অপ্রয়োজনীয় ব্যয় কমায়, যা সরকারের সঙ্গে জনগণের স্বয়ংক্রিয় সেতুবন্ধন গড়ে তোলে। যোগাযোগ ব্যবস্থায় সড়ক, রেলপথ, জলপথ, আকাশপথ যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার যোগাযোগ ব্যবস্থাকে করেছে সহজতর, দ্রুত, নিরাপদ এবং আরামদায়ক। আজকাল ঘরে বসে অনলাইনে বিভিন্ন যানবাহনের টিকিট কেনা যাচ্ছে। চিকিৎসায় বর্তমানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তার একই সময়ে এক দেশে বসে অন্য দেশের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে পারেন। চিকিৎসা ক্ষেত্রে জটিল সব অপারেশনে সার্জনদের নানা ধরনের কাজে রোবট সহায়তা করে। কর্মসংস্থানের বিশাল বাজার উন্মুক্ত করেছে ইন্টারনেট প্রযুক্তি। ইন্টারনেটের কল্যাণে এখন বিশ্বের যে কোনো দেশের কর্মী অন্য যে কোনো দেশের কর্মদাতার কাজ ঘরে বসেই করতে পারেন। তার কাজের পেমেন্ট অনলাইনেই গ্রহণ করতে পারেন। আমরা আউটসোর্সিং এর মাধ্যমে যেটা দেখতে পারি, আউটসোর্সিং এর বিভিন্ন সাইট রয়েছে যেমন upwork.com, freelancer.com ইত্যাদি। বিনোদন ক্ষেত্র, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ফেসবুক, মাইস্পেস, ইউটিউব, অর্কুট ইত্যাদি সোশ্যাল নেটওয়ার্কিং ও ভিডিও আপলোডিং সাইটে বন্ধুত্ব তৈরি করার পাশাপাশি ছবি ও ভিডিও শেয়ার করা যায়। আজকাল ইন্টারনেটে টিভি ও রেডিও চালু হয়। স্ট্রিমিং অডিও ভিডিও প্রযুক্তির মাধ্যমে দূর দূরান্তে বসেও টিভি ছাড়াই কম্পিউটারে টিভি দেখা যায়। প্রতিরক্ষা ব্যবস্থায় বিভিন্ন যুদ্ধে শত্রু দেশের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে আজ তথ্য প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। আধুনিক সেনাবাহিনীর সব শক্তির মূলেই রয়েছে তথ্য প্রযুক্তি। সমরাস্ত্র নিয়ন্ত্রণ, সব ধরনের ব্যবস্থাপনা, চালকবিহীন ক্রুজ, বোমা, হক, স্কার্ট প্রভৃতি ক্ষেপণাস্ত্র নির্মূলভাবে শত্রুর এলাকায় নিক্ষেপ করতে ব্যবহৃত হচ্ছে তথ্য প্রযুক্তি। সমাজে তথ্য প্রযুক্তির কিছু কুফলও রয়েছে। আমরা এতক্ষণ শুধু সুফলগুলোই আলোচনা করলাম। এখন দেখব সমাজে তথ্য প্রযুক্তি কুফলগুলো। তথ্য প্রযুক্তি মানুষের সামাজিক ক্ষেত্রে যেমন সুফল বয়ে এনেছে, তেমনি সাথে করে নিয়ে এসেছে বেশ কিছু কুফল। অপরাধ প্রবণতা। স্যাটেলাইটের মাধ্যমে এখন বহির্বিশ্বের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ঘরে বসেই দেখা যাচ্ছে। এগুলোর মধ্যে হানাহানি, মারামারির মতো সাংস্কৃতিক উপাদানও রয়েছে, যা
অন্য দেশের সমাজকেও প্রভাবিত করছে। ভায়োলেন্সপূর্ণ কম্পিউটার গেমস দেখে শিশুরা ক্রমেই সহিংস হয়ে উঠতে পারে, সমাজবিজ্ঞানীদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে ক্রেডিট কার্ড জালিয়াতির মতো ঘটনাও হরহামেশাই ঘটছে। অশ্লীলতা। ইন্টারনেটে এমন কিছু অশ্লীল সাইট রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষের নৈতিক স্খলন ঘটতে পারে। এসব সাইটে অশ্লীল, কুরুচিপূর্ণ এবং অপ্রাপ্তবয়স্ক অনুপযোগী বিভিন্ন ছবি ও ভিডিও থাকে যা নৈতিক চরিত্রের অধঃপতন ঘটাতে পারে। এতে সামাজিক অবক্ষয় সৃষ্টির ঝুঁকি রয়েছে। তথ্যের গোপনীয়তা প্রকাশ। তথ্য প্রযুক্তির কল্যাণে এখন প্রযুক্তিগত সুবিধা এতটাই বেড়েছে যে এর অপব্যবহার করে ব্যক্তির গোপনীয়তা প্রকাশ হয়ে পড়ছে। হ্যাকারের আক্রমণে কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্যাদি চুরি হয়ে যাওয়া, মুছে যাওয়া, পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ডের নম্বর চুরি হওয়ার মাধ্যমে তথ্যের গোপনীয়তা আর থাকছে না। বেকারত্ব সৃষ্টি। তথ্য প্রযুক্তির উপর অধিক নির্ভরশীলতার কারণে অধিকাংশ প্রতিষ্ঠানেই এখন অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন রকম যন্ত্রপাতি ব্যবহার করছে। আর তাই এসব ক্ষেত্রে কম মানব সম্পদের প্রয়োজন পড়ায় কর্মী ছাঁটাইয়ের কারণে অনেক সময় বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। আমরা করোনার কারণে আমাদের দেশে বহু পেশাজীবী বেকার অবস্থায় আছেন। শারীরিক সমস্যা। টেলিভিশন, ইন্টারনেট বা কম্পিউটার ব্যবহারকারী সারাক্ষণ মনিটরের দিকে তার দৃষ্টি নিবন্ধন রাখে। এক নাগারে কম্পিউটারে কাজ করার ফলে কোমর, হাত, কবজিতে ব্যথা, ভিডিও গেমের মাধ্যমে শিশুদের মানসিক আসক্তি, অধিকতর মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে হৃৎপিণ্ড, কান ও মস্তিষ্কে নানা ধরনের অসুখ হতে পারে। বুদ্ধিমত্তার ক্ষতিগ্রস্ততা। তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে মৌলিক গবেষণা থেকে মানুষ দূরে থাকবে। এই প্রযুক্তি ব্যবহার করলে প্রায় সব ধরনের সমাধান সহজে পাওয়ার কারণে চিন্তা ও গবেষণার মাধ্যমে নতুন কিছু আবিষ্কার হতে দূরে থাকবে। ফলে আমাদের সমাজ ও জাতি মেধাবী প্রজন্ম হতে বঞ্চিত হবে। মিথ্যা প্রচারণা, যেটা বহুলভাবে পরিলক্ষিত হচ্ছে। তথ্য প্রযুক্তির ব্যবহার করে সহজেই মিথ্যা প্রচারণা করা যায়। ফেসবুক, ওয়েবসাইট, ব্লগ সাইটে কারো ব্যক্তিগত তথ্য, ছবি, সংবাদ এডিট করে মিথ্যা ছবি বা তথ্য প্রকাশ করে সামাজিকভাবে হেয়, প্রতিপন্ন বা মানহানি করা যায়। এসব কাজের মাধ্যমে ভয়াবহ দাঙ্গা, ধর্মীয় স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের হুমকি, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। ডিজিটাল ডিভাইড। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুযোগ সুবিধা ভোগকারী এবং এসব সুযোগ হতে বঞ্চিত কিংবা কম সুবিধা বা ভোগকারী লোকদের মধ্যকার ব্যবধানই হলো ডিজিটাল ডিভাইড। উন্নত দেশগুলো সর্বাধুনিক সব ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে, অপরদিকে উন্নয়নশীল দেশগুলো অনেক ক্ষেত্রে যেসব সুবিধা পায় না কিংবা তাদের ব্যবহৃত প্রযুক্তিগুলো পুরাতন। এর ফলে বিশ্বায়নের যুগে পৃথিবীর দুই প্রান্তে বসবাসকারী লোকজনের মধ্যে এক বিশাল ব্যবধান তৈরি হচ্ছে। শুধু যেটা বিশ্বের মধ্যে হচ্ছে না, আমাদের শিক্ষার্থীরা, আমাদের দেশের মধ্যেও এটা হচ্ছে। আমরা ঢাকার শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি অনলাইনে ক্লাস করতে পারছে, কিন্তু আমাদের গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা এই ডিজিটাল ডিভাইডের কারণে, ডিজিটাল ডিভাইসের অপর্যাপ্ততার কারণে, ইন্টারনেট ব্যবহারের অপর্যাপ্ততার কারণে আমাদের ডিজিটাল ক্লাসগুলোতে তারা অংশগ্রহণ করতে পারছে না। এতেও তারা ডিজিটালি ডিভাইড হয়ে পড়ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন, এটা একটা গুরুত্বপূর্ণ অবদান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে সারা বিশ্ব এই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এসেছে নতুন নতুন সুযোগ ও সম্ভাবনা। বর্তমানে কৃষি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, অফিস আদালত, দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তার স্পর্শ রাখেনি। এর ছোঁয়ায় অর্থনৈতিক সমৃদ্ধি দিন দিন বেড়েই চলেছে। নিচে এর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। বিনিয়োগ। ব্যবসা বাণিজ্যে সম্প্রসারণের জন্য বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অর্থনৈতিক লেনদেন সহজ এবং দ্রুত সম্পন্ন করা যাচ্ছে। মানুষের বিনিয়োগ ক্ষমতা ও সুযোগ বেড়েছে। তথ্য প্রযুক্তি উন্নয়নের ফলে কম সময়ে বিনিয়োগ করা এবং বিনিয়োগ সংগ্রহ করা সম্ভব হচ্ছে। কর্মসংস্থান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে নতুন ধরনের পেশা ও সুযোগ সৃষ্টি হচ্ছে। বিশেষত আউটসোর্সিং এর মাধ্যমে অনেক শিক্ষিত তরুণদের কর্মসংস্থান হচ্ছে। ফলে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। আউটসোর্সিং। কম্পিউটার ও ইন্টারনেটের সহজলভ্যতা এখন দেশের শিক্ষিত সমাজের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। কম্পিউটার তথ্য প্রযুক্তির অভিজ্ঞ ব্যক্তিগণ এখন
এসব মার্কেট প্লেসে নিজের পছন্দসই কাজ খুঁজে নিচ্ছে। ফ্রিল্যান্সিং পেশায় এসে আউটসোর্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন করার মাধ্যমে দেশের লাখ লাখ শিক্ষিত বেকার যুবক যুবতী এখন বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে শুরু করেছে। ব্যবসার উদ্যোগ অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন উদ্যোগ গুরুত্বপূর্ণ। একটি উদ্যোগ বদলে দিতে পারে একটি দেশের সামগ্রিক অর্থনীতি। তথ্য প্রযুক্তির সফল ব্যবহার উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মোট কথা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নতুন উদ্যোগের অপার সম্ভাবনা সৃষ্টি করেছে, যা অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে। উৎপাদনশীলতা বৃদ্ধি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের ফলে জনশক্তি দিয়ে অধিক কাজ করা সম্ভব হচ্ছে, ফলে কর্মী প্রতি ব্যয় কমছে। তদুপরি কর্মীদের কাজ থেকে অনেক বেশি কাজ পাওয়া সম্ভব হচ্ছে, বিনিয়োগ কম লাগছে, কর্মী ব্যবস্থাপনা সহজ হচ্ছে। এতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে, যা অর্থনৈতিক উন্নয়নে প্রভূত ভূমিকা রাখছে। ক্ষুদ্র ব্যবসায় অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ের ভূমিকা ব্যাপক। বিভিন্ন ধরনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা নিয়ে ক্ষুদ্র ব্যবসা করার সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন নতুন ব্যবসার দ্বার উন্মোচন হচ্ছে। ব্যবসায়ের ধরন অনলাইন কিংবা অফলাইন যে কোনোটাই হতে পারে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে যোগাযোগ ক্ষেত্রে। যোগাযোগের জন্য হয়তো মাসের পর মাস লেগে যেত, যেটা এখন নিমেষেই করা সম্ভব হচ্ছে। বড় বড় ফাইল এখন মুহূর্তের মধ্যেই ট্রান্সফার করা সম্ভব হচ্ছে। তথ্যের অবাধ প্রবাহ গ্রাম ও শহরের ব্যবধান কমিয়ে এনেছে। সহজ যোগাযোগ ব্যবস্থা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়ে এসেছে গতিশীলতা, যা অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। শিক্ষার বিস্তার শিক্ষা হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্যকে মানুষের দোরগোড়ায় নিয়ে এসেছে। ডিজিটাল ক্লাসরুমে শিক্ষার্থীরা লেখাপড়া করছে, অনলাইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা, পরীক্ষা দেওয়া এবং শিক্ষামূলক বিভিন্ন ওয়েবসাইট হতে শিক্ষা লাভ করতে পারছে। ই গভর্নেন্সের মাধ্যমে তথ্য প্রযুক্তি উন্নয়নের ফলে সরকারি সেবাসমূহ কম্পিউটারাইজ এবং অনলাইন ভিত্তিক হচ্ছে। এতে সরকারের নাগরিক সুবিধা জনগণ সহজে নিতে পারছে এবং সরকারের জবাবদিহিতা বাড়ছে। দেশের উন্নয়নে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তি নির্ভর ই গভর্নেন্স চালুর মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরের মধ্যে কাজের সুসমন্বয় ঘটানো যায়। ই কমার্স হচ্ছে অনলাইন ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দিক। পণ্য কেনাবেচা, আর্থিক লেনদেন, ইলেকট্রনিক সংস্করণের ফলে অর্থনৈতিক লেনদেনেও বিভিন্ন ধরনের ব্যবসা উদ্যোগের পথ সুগম হচ্ছে। বিশাল পরিমাণ বাণিজ্যিক কার্যক্রম এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে। কৃষি উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নতুন দিগন্তের সূচনা করেছে। কৃষি বিষয়ে তথ্য গবেষণা ও উৎপাদন বৃদ্ধিতে তথ্য প্রযুক্তি বিশেষ ভূমিকা রাখছে। আবহাওয়া, ফসল বপন ও পরিচর্যা, সার ও কীটনাশক প্রয়োগের তথ্য, রোগবালাই দমন ইত্যাদি কৃষি তথ্য অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞদের কাছ থেকে কৃষকরা জানতে পারছে। কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকরা সচেতন হচ্ছে এবং যা উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছে। ই ব্যাংকিং একটি দেশের আর্থিক কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি হচ্ছে ব্যাংক ব্যবস্থা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে ব্যাংকিং খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আর্থিক ব্যবস্থাপনা ও লেনদেন তথ্য প্রযুক্তি নির্ভর হওয়ায় ব্যাংকের কর্মদক্ষতা বৃদ্ধি বেড়েছে পরিষেবার আওতা। ব্যাংকগুলো ব্যাংকিং সেবা অনলাইনে ও এটিএম বুথের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা দিতে পারছে। ফরেন রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রেও তথ্য প্রযুক্তি এনে দিয়েছে বিপ্লবাত্মক পরিবর্তন। অর্থনৈতিক উন্নয়নে এসবই বড় ধরনের ভূমিকা রাখছে। মোবাইল ব্যাংকিং দেশে মোবাইল ফোন নির্ভর ব্যাংকিং সেবা চালু হয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা জনগোষ্ঠী যাদের স্বাভাবিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ নেই, তাদের জন্য সেই সেবার দ্বার উন্মুক্ত হয়েছে। নিরাপদ ও সহজ আর্থিক লেনদেন সুবিধার কারণে মোবাইল ব্যাংকিং সেবা ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। অর্থ প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং একটি নির্ভরযোগ্য মাধ্যমে পরিণত হয়েছে। নারী উন্নয়ন তথ্য প্রযুক্তির নারী উন্নয়নে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের ফলে ঘরে তথ্য পৌঁছে যাচ্ছে তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে ঘরে ঘরে তথ্য পৌঁছে যাচ্ছে, ফলে ঘরে বসেই নারীরা বিভিন্ন বিষয়ে জানতে পারছেন, যা তাদের অধিকার বিষয়ে সচেতন করে তুলছে। সুযোগ সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থানের। পরিবেশ সংরক্ষণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না। তাই উন্নয়ন পরিকল্পনার সাথে পরিবেশের বিষয়টিও বিবেচনা করতে হয়। তথ্য প্রযুক্তি পরিবেশ সংরক্ষণে অবদান রাখছে। তথ্য প্রযুক্তি পরিবেশ বান্ধব বিভিন্ন প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে। পরিবেশ বান্ধব
পরিবেশ বান্ধব বিভিন্ন উদ্যোগেরও সুযোগ সৃষ্টি করছে তথ্য প্রযুক্তি। আমরা এখন দেখে নিই ই কমার্স কাকে বলে। ইলেকট্রনিক কমার্সকেই সাধারণত ই কমার্স বলা হয়। ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয়ের কাজটিকেই হলো ই কমার্স। পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য পরিশোধের অনলাইনের প্রক্রিয়াকে সামগ্রিকভাবে ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স বলা হয়। ইন্টারনেটের বিস্তারের সাথে সাথে ইলেকট্রনিক উপায়ে বাণিজ্যের পরিমাণও দিন দিন বেড়েই চলেছে। আজকাল নানা ধরনের বাণিজ্যিক কাজকর্মের এই উপায়ে সেরে ফেলা হচ্ছে। ই কমার্সের সুবিধা, ই কমার্স থেকে আমরা যে ধরনের সুবিধাগুলো পাচ্ছি: দ্রুত ক্রয় বিক্রয় পদ্ধতি, সহজে পণ্য খুঁজে পাওয়া যায়, ব্যবসা পরিচালনায় খরচ কমায়, ভৌগোলিক সীমাবদ্ধতা অতিক্রম করে সহজেই ক্রেতার কাছে পৌঁছানো যায়, পণ্যের গুণগত মান উন্নয়ন করা যায় সহজেই, কম খরচে উন্নত সেবা প্রদান করে, বাণিজ্যিক সেট আপ ছাড়াই ব্যবসা করা যায়, সহজেই ব্যবসা শুরু করা এবং ব্যবস্থাপনা করা যায়, ক্রেতা দৈহিকভাবে না গিয়ে বিভিন্ন প্রোভাইডারদের প্রোডাক্ট নির্বাচন করতে পারেন। ই কমার্সের কিছু অসুবিধাও রয়েছে। ই কমার্সের সুবিধার তুলনায় অসুবিধাসমূহ অত্যন্ত নগণ্য। তারপরেও কতগুলো অসুবিধার বিষয় মনে রাখা বিশেষ প্রয়োজন। নিচে এসব অসুবিধাসমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হলো। দক্ষ লোকবলের অভাব, উন্নত প্রযুক্তি প্রয়োগ ব্যয়বহুল, মাত্রাতিরিক্ত অর্ডার সরবরাহের সমস্যা, দূরবর্তী স্থানে অর্ডার ক্ষেত্রবিশেষে ব্যয়বহুল, আইন প্রণয়ন ও প্রয়োগ সমস্যা, লেনদেনের নিরাপত্তার সমস্যা। ই কমার্সের প্রকারভেদ, পণ্য লেনদেন প্রকৃতি ও ধরন অনুসারে ই কমার্সকে সাধারণত 4টি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো ব্যবসা থেকে ব্যবসা, ব্যবসা থেকে ভোক্তা, বিজনেস টু কনজিউমার অর্থাৎ B2C, ব্যবসা থেকে ব্যবসা, বিজনেস টু বিজনেস B2B, ভোক্তা থেকে ভোক্তা, কনজিউমার টু কনজিউমার C2C, ভোক্তা থেকে ব্যবসা, কনজিউমার টু বিজনেস C2B। ব্যবসা থেকে ভোক্তা সেটা কি জিনিস? একে অনেক সময় বিজনেস টু কাস্টমার নামেও অভিহিত করা হয়। এই পদ্ধতিকে ভোক্তা সরাসরি কোনো ব্যবসায়ী বা উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় থাকে। ভোক্তা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান বা রিটেলারের ওয়েবসাইট থেকে পণ্য ক্রয় করে লেনদেনের কাজ সম্পন্ন করে থাকে। ব্যবসা থেকে ব্যবসা, এই জাতীয় ই কমার্সের কার্যক্রম সাধারণত একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়, যেমন কোনো উৎপাদক ও হোলসেলার ও রিটেলারের মধ্যকার ব্যবসা। ক্রেতা এবং বিক্রেতা উভয়ই এক্ষেত্রে যৌথভাবে ব্যবসায় যুক্ত থাকে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাইকারি কেনা বেচার ক্ষেত্রে B2B খুবই কার্যকর একটি বাণিজ্য পদ্ধতি। ভোক্তা থেকে ভোক্তা, এই ধরনের ই কমার্স ক্রেতা ও বিক্রেতার মধ্যে কোনো মধ্যস্থতাকারী থাকে না। এক ক্রেতা সরাসরি অন্য ক্রেতার পণ্য কিনে থাকেন এবং পুরনো পণ্য বিক্রির জন্য এই ধরনের ই কমার্স খুবই উপযোগী। ভোক্তা থেকে ব্যবসা, এ ধরনের কিছু ব্যবসা রয়েছে যেগুলো ভোক্তার কাছ থেকে ব্যবসায়ীরা গ্রহণ করে থাকে। ভোক্তারা তাদের পণ্য এবং সেবা কোম্পানিগুলোর কাছে পেশ করে এবং উক্ত পণ্য বা সেবা ওই কোম্পানিগুলো কর্তৃক গৃহীত হলে কোম্পানি ভোক্তাকে অর্থ প্রদান করে। আউটসোর্সিং, অনলাইন মার্কেটপ্লেসের হাজার হাজার কাজ থেকে নিজের যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট কোনো কাজ খুঁজে নেওয়া এবং সেটি সম্পাদন করার পর বায়ারের কাছ থেকে তার পেমেন্ট গ্রহণ করার মাধ্যমে যে উন্মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিং কাজের সৃষ্টি হয়েছে সেটিকে আউটসোর্সিং বলে। বর্তমান শতাব্দী গ্লোবালাইজেশনের ফলে একটি দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অন্যতম নিয়ামকের ভূমিকা পালন করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হাতিয়ার হচ্ছে কম্পিউটার ও ইন্টারনেট। আইসিটি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নিয়েছে নতুনতর এক অর্থনীতি, যার নাম জ্ঞানভিত্তিক অর্থনীতি বা নলেজ ইকোনমি। জ্ঞানভিত্তিক অর্থনীতি বিকাশের সাথে সাথে আমেরিকা, ইউরোপ কিংবা বিশ্বের উন্নত দেশগুলোতে প্রয়োজন দেখা দিচ্ছে বিপুল পরিমাণ ডেটা প্রসেসিংয়ের, যার ফলে উন্নয়ন দেশসমূহ আইসিটি এনাবলড সার্ভিসকে কাজে লাগিয়ে অর্জন করছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। শুধু বৈদেশিক মুদ্রা অর্জনই নয়, এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে দেশের বিপুল সংখ্যক প্রশিক্ষিত বেকার দক্ষ জনগোষ্ঠীর। আউটসোর্সিং এখন একটি শিল্পে পরিণত হয়েছে। আউটসোর্সিং শিল্পকে কাজে লাগিয়ে আমাদের দেশের শিক্ষিত বিরাট জনগোষ্ঠী এখন অনেক অর্থ উপার্জন করতে পারছে। আউটসোর্সিং এখন অনেকের এই পেশা হিসেবে পরিণত হয়েছে।
বাংলাদেশ প্রতি বছর আউটসোর্সিং হতে কয়েক মিলিয়ন ডলার আয় করে। শিক্ষিত বেকার জনগোষ্ঠী এই শিল্পকে কাজে লাগিয়ে অনেকেই স্বাবলম্বী হয়ে উঠেছে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও অনেকে এই খাতে বিনিয়োগ করছেন, ফলে বহু লোক সম্পৃক্ত হচ্ছে, বিভিন্ন কাজে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। আউটসোর্সিং এ বাংলাদেশের সম্ভাবনা। আউটসোর্সিং এ বাংলাদেশের সম্ভাবনার কারণ হিসেবে যে বিষয়গুলো দেখা যায় সেগুলো হলো, ভৌগোলিকভাবে বাংলাদেশ 12 ঘন্টা টাইম জোনে অন্তর্ভুক্ত। এর ফলে যুক্তরাষ্ট্রে বা ইউরোপে যখন রাত থাকে তখন বাংলাদেশে দিন থাকে, ফলে 24 ঘন্টায় কাজ করার সুবিধা বাংলাদেশের রয়েছে। আমাদের রয়েছে বিপুল সংখ্যক প্রশিক্ষিত তথ্য প্রযুক্তিবিদ এবং ইংরেজি ভাষা জানা এক ঝাঁক উদ্যমী তরুণ তরুণী, যারা ক্রমবর্ধমানশীল চাহিদার সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে সক্ষম। বিশ্বের মধ্যে বাংলাদেশের শ্রমের বাজার মূল্য অত্যন্ত কম। সাধারণত একটি শিল্প করতে যে পরিমাণ বিনিয়োগের প্রয়োজন হয়, আইসিটি এনাবল সার্ভিসের যে কোনো সেক্টরে এই বিনিয়োগের পরিমাণ সেটির 1/4 প্রয়োজনীয় অবকাঠামো ও স্থিতিশীল কর্মপরিবেশ গড়ে তোলা গেলে আউটসোর্সিং এর বিশাল বাজারে আধিপত্য বিস্তার করতে বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না। সারসংক্ষেপ, আমরা এই অধ্যায় থেকে বিশ্বগ্রাম, ভার্চুয়াল রিয়েলিটি, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি এবং ই-কমার্স এগুলো খুব ভালোভাবে অধ্যয়ন করার চেষ্টা করব এবং অনুশীলন করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে বহু নির্বাচনী কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, তোমরা প্রশ্নগুলো দেখে নাও। এর উত্তরগুলো নিচে টেবিলের মাধ্যমে দেওয়া হবে। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটিকে সকলের সামনে প্রথম তুলে ধরেন কে? ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত একটি হাই কোয়ালিটি ভিডিও গেম। একটি 3D ভিডিও নিচের কোনটি? এই প্রশ্নগুলো তোমরা দেখে রাখো, প্রয়োজনে ভিডিওটি সামনে একটু এগিয়ে নিয়ে তোমরা এই প্রশ্নগুলো দেখে নিতে পারো এবং এই প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া আছে, তোমরা সেই উত্তরগুলো লক্ষ্য করে অনুশীলন করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আমি আর আজকের ক্লাসকে দীর্ঘায়িত করছি না। আজকে আজকে এই ক্লাসের মাধ্যমেই আমার প্রথম অধ্যায়ের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। এরপরে পরবর্তী অধ্যায়ের ক্লাস আমরা নিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমাদেরকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।